নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান হেলথলাইন। এবং হেলথলাইনে আমরা অবশ্যই বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করি এবং শুধু তাই নয়, সে সমস্ত রোগ থেকে আমরা বেরিয়ে আসবো কি করে সেগুলো নিয়েও থাকে আমাদের আলোচনা। এবং বিশিষ্ট চিকিৎসকরা আমাদের এই অনুষ্ঠানে থাকেন, যাদের সুপরামর্শে আমাদের এই অনুষ্ঠান এগিয়ে চলে। এবং সব থেকে বড় বিষয় যে কিভাবে মানুষ সুস্থ থাকবেন তার একটা কিন্তু রাস্তা তৈরি হয়। আজকে যে বিষয়বস্তু তা হচ্ছে কোমর ব্যথা থেকে মুক্তি। এই যে লো ব্যাক পেন, কোমর ব্যথা নিয়ে প্রচুর অনেক মানুষ ফোন করেন আমাদের এখানে, অনেকেই অনেক প্রশ্ন করে থাকেন কিভাবে এর থেকে মুক্তি পাবো, কি আমাদের জীবনধারা হওয়া উচিত। অনেক ক্ষেত্রে আমরা অপারেশনের পর্যায়ে পৌঁছে দিতে দেখি, কিন্তু বিনা অপারেশনেও কি এই রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি? এ ধরনের অনেক রকম প্রশ্ন থাকে। তাও মনে হয় আজকে হেল্পলাইনে এই ধরনের প্রশ্নেরই উত্তর দিতে আমাদের সঙ্গে যে বিশিষ্ট চিকিৎসক রয়েছেন অবশ্যই পরিচয় করাবো। ডক্টর মনীষ দে, অনেক স্বাগত জানাবো ডক্টরকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। উনি কনসালটেন্ট অফ অ্যানেস্থেসিওলজি অ্যান্ড পেইন মেডিসিন এবং ক্রিটিক্যাল কেয়ার। অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর দে। আমরা আলোচনা করব এক এক করে এই কোমর ব্যথা নিয়ে। অনেক স্বাগত জানিয়ে আবারও বলবো, এই যে কোমর ব্যথা, যেটা আমি অনুষ্ঠানের শুরুতেই বললাম, সাধারণত মানুষ এই রোগটিতে ভোগে কম বেশি অনেকেই, কিন্তু আগে আমরা জানবো যেটা হয় কেন, কি কি কারণে হতে পারে। তো কোমর ব্যথা হচ্ছে যত ধরনের ব্যথায় মানুষ ভোগে বা ভুগে এসেছে বা ভুগে থাকবে পরবর্তীকালে, তার মধ্যে সবচেয়ে কমন বা সবচেয়ে বেশি দেখা যায়। তো এটার অনেকগুলো কারণে হতে পারে। সবচেয়ে বেশি কারণ যেটা আমরা ধরে থাকি যে প্রোল্যাপস ডিস্ক, মানে ডিস্ক প্রোল্যাপস হয়ে গেছে, মানে আমাদের যে কোমরের দুটো হাড় রয়েছে তার মাঝখানে যে জেলির মতো একটা পদার্থ রয়েছে সেইটা কোনোভাবে নিজের জায়গা থেকে সরে গিয়ে নার্ভের উপর চাপ দিচ্ছে, তার জন্য কোমর থেকে পায়ের দিকে ব্যথা হচ্ছে। এবং এইটা বিভিন্ন কোমরে ব্যথার কারণদের মধ্যে কিন্তু প্রথম কারণ বা প্রধান কারণ। কিন্তু শুধুমাত্র এই কারণটা ধরলেই হবে না, কারণ অন্যান্য অনেক কিছু গঠনগত আমাদের জায়গা রয়েছে। যেমন ধরুন ফ্যাসেট জয়েন্ট বলে একটা জয়েন্ট রয়েছে, দুটো হাড়ের মাঝখানে একটা জয়েন্ট। আবার ধরুন স্যাক্রোআইলিয়াক জয়েন্ট, মানে কোমরের এবং পায়ে কোমর এবং যে জাংশনটা রয়েছে সেই জয়েন্টটা, এখানে একটা ব্যথার কারণ হতে পারে। তাছাড়া বিভিন্ন ধরনের লিগামেন্ট আছে এবং মাসেল আছে কোমরের, সেইগুলো কিন্তু অনেক ব্যথার উৎস হিসাবে দেখা যেতে পারে। তো আমাদের সবসময় যেটা আমাদের তাগিদ থাকে বা আমাদের কারণটা খুঁজে বার করার জন্য চেষ্টা থাকে, যাতে কিনা আমরা পরবর্তী ধাপগুলোতে ঠিকভাবে এগোতে পারি। অনেক ক্ষেত্রে পাইরিফর্মিস মাসেল বলে একটা মাসেল রয়েছে যেটা বাটাক্সে থাকে, সেইটাও কিন্তু একই ধরনের ব্যথা, মানে কোমর থেকে পায়ের দিকে যে ব্যথাটা যাচ্ছে সেইটাকে মিমিক করে, মানে সেটার মতোই ব্যথা প্রেজেন্ট করে। কিন্তু আমরা যদি ভালো করে না সেটাকে এক্সামিন করি তবে কিন্তু চিকিৎসা ঠিকঠাক হয় না। এইটা হচ্ছে এই যে আমরা এই যে প্রশ্ন বললেন আপনি যে অনেকটা কাছাকাছি ব্যথা, আমরা তো সাধারণত আমি সবসময় হেল্পলাইনে একটা কথা খুব কমন বলে থাকি, সেটা হচ্ছে আমরা নিজেদের চিকিৎসার একটা অদ্ভুত চেষ্টা করে থাকি, একটা অদ্ভুত আমাদের টেন্ডেন্সি রয়েছে। এবং কোমর ব্যথা চট করে আমাদের একটা বিষয় হচ্ছে আমরা পেইন কিলার খেয়ে নিলাম। একটা টাইমে গিয়ে মানুষ যখন আর হাঁটতে পারছে না, সেইখানে গিয়ে কিন্তু তাদের প্রবলেমটা তৈরি হচ্ছে। ভারী জিনিস দিনের পর দিন ক্যারি করা, ভারী জিনিস তোলা, বিশেষ করে আমি যদি মহিলাদের ক্ষেত্রে আমি বলি, আপনার কাছে বহু পেশেন্ট আসেন এরকম, আমার মনে হয় মহিলাদের সংখ্যা বোধহয় একটু বেশিই থাকে সম্ভবত। ইউজুয়ালি থাকে, কারেক্ট। কারণ যদি আমাদের দেখা যায় যে পুরুষ এবং মহিলার মধ্যে কিরকম জনসংখ্যার এরা সাফার করছে মানে কোমরে ব্যথায়, তাদের মধ্যে অবশ্যই একটা বাল্ক পরিমাণ হচ্ছে মহিলারা থাকে, কারণ তাদের কাজের ধরন বা জীবনশৈলী কিন্তু অনেকটাই আলাদা পুরুষদের থেকে। তো পুরুষদের এক ধরনের জীবনশৈলী রয়েছে, মহিলাদের এক ধরনের রয়েছে। তো যেমন আমি জেন্ডার ডিসক্রিমিনেশন কিছু করব না, কিন্তু মহিলাদের যেমন বাইরের কাজের সাথে সাথেও ঘরের কাজ সবকিছু মিলিয়ে একটা অনেক সময় হয়ে থাকে যে অনেক ভারী জিনিস তোলা হচ্ছে, অনেক নিচু হয়ে কাজ করা হচ্ছে, কিন্তু অনেক কিছু করতে হয়, এবং সেটা পুরুষদের ক্ষেত্রেও ভ্যালিড হয় অনেক ক্ষেত্রে। যারা অনেক বেশি ভারী কিছু ক্যারি করছেন, ভারী যারা তুলছেন বা ভারী ক্যারি করছেন তাদের ক্ষেত্রেও এটা দেখা যেতে পারে। যেটা প্রবলেম হয় খুব ভারী তুলতে গেলে বা পশ্চার পরিবর্তন হলে নিচু হয়ে কাজ করার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের এই কোমরের যে গঠন আছে, যেটা আমরা জন্মগ্রহণ করি যে গঠনটা নিয়ে, সেই কার্ভেচারটা কিন্তু আস্তে আস্তে আমরা হারাতে শুরু করি। এবার যখন নর্মাল কার্ভেচার বলতে যে আমাদের গঠনটা থাকে, এস এর মতো একটা গঠন থাকে লাম্বার রিজিয়নে, এবং সেটা সার্ভাইকাল রিজিয়নেও থাকে, সেই গঠনটা যখন আস্তে আস্তে আমরা হারাতে শুরু করি, তখন কিন্তু ওই দুটো হাড়ের মধ্যে যে জেলি মতো পদার্থ সেইটা নিজের জায়গা থেকে সরে আসা,
বা জয়েন্টগুলোর ওপরে স্ট্রেন পড়া, কোনো জিনিস ধরুন একটা গঠনে তৈরি হয়ে আছে, সেটা যদি একটু মোচড় দেওয়া হয় তাহলে অবশ্যই সেই জায়গার উপরে একটা স্ট্রেন পড়বে। সেইগুলো কিন্তু এই ব্যথার কারণ হয়ে দেখা যেতে পারে, এবং সেইটা যদি ধরুন ইগনোর করা হয় তাহলে কিন্তু সেটা বাড়তে বাড়তে, যেমন আপনি বললেন যে একটা জায়গায় পৌঁছে যাওয়া যেখানে আর কিছু করা যাবে না, অপারেশনের দিকে চলে যেতে হবে। সেই জন্য সেইটা আগে থেকে ডিটেক্ট করা, শুধুমাত্র ভুরি ভুরি পেন কিলার নয়, অবশ্যই নিজে থেকে নিজে ডাক্তারি নয়, অবশ্যই যে একজন ব্যথা বিশেষজ্ঞ হোক বা কাউকে একজনকে দেখানো, যিনি কিনা কারণটা আইডেন্টিফাই করলেন এবং আপনাকে শুধুমাত্র ওষুধ নয়, কিছু অ্যাডভাইস দিলেন, পশ্চার কারেকশনের অ্যাডভাইস। যেমন বলছিলেন যে ভারী জিনিস না তোলা বা নিচু হয়ে কাজ না করা, এবং তার জায়গায় কিছু এক্সারসাইজও দেওয়া, যেগুলো কিন্তু ওই গঠন, যে গঠন নিয়ে আমরা জন্মগ্রহণ করেছিলাম সেই গঠনে ফেরত আসা যায়। তো সেইটা কিন্তু অবশ্যই আগে থেকে ডিটেক্ট করা খুব দরকারি। এবং একদম এই যে পেশিতে আঘাত লাগা বা জয়েন্টে আঘাত বা চোট পেলো, তারপর থেকে আস্তে আস্তে এই রোগটার উৎপত্তি হলো, অনেক সময় এটাও কি হতে পারে একটু আগে আপনি পশ্চারের কথা বলছিলেন, লাগাতার একটা পশ্চারে আমরা এখনকার আইটি সেক্টরে বলুন, বিভিন্ন জায়গায় বলুন, এখন বসে কাজ করার একটা প্রবণতা আমাদের রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কন্টিনিউ ঘন্টার পর ঘন্টা কম্পিউটারের সামনে বসে বা নিজের চেয়ারে বসে, এটাও কি কোনোভাবে আমাদের কোমর যন্ত্রণার একটা অন্যতম কারণ হতে পারে? ডেফিনেটলি, মানে খুবই ভ্যালিড পয়েন্ট রেজ করেছেন যে পশ্চারে আমরা এখনকার জেনারেশন বলবো, আগের জেনারেশনের এক ধরনের পশ্চার ছিল ডিউরিং দেয়ার ওয়ার্কিং আওয়ার্স, মানে কাজের সময়। আমাদের কাজের সময় যেটা হচ্ছে, অনেক বেশি আমরা টেকনোলজি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি, এবং সেটা কিন্তু ভালো রয়েছে, খারাপও রয়েছে। এবং যখনই আমরা টেকনোলজি আমাদের কাজটা সহজ করে দিচ্ছে, তার মানে নিশ্চয়ই আমাদের কিছু কাজ কম করতে হচ্ছে, এবং একটা পার্টিকুলার পশ্চারে বসে থাকা বা অনেকক্ষণ দাঁড়ানো হোক বা বসে থাকা হোক, সেইটাই কিন্তু আবার সেম জায়গাতেই চলে আসবে, সেই গঠনটা কিন্তু আমাদের হারাচ্ছে। যে আমাদের শারীরিক গঠন যেভাবে আমরা জন্মগ্রহণ করেছিলাম, সেইটা কিন্তু উইথ এজ যেমন চেঞ্জ হচ্ছে, উইথ এজের সাথে যে পশ্চারে আমরা বয়সটা অতিক্রান্ত করছি, সেই পশ্চারের সাথে সাথে কিন্তু ওই গঠনটা চেঞ্জ হচ্ছে। এবার সেইটার জন্য আমরা যেটা অ্যাডভাইস করে থাকি, পশ্চার স্টেবিলাইজেশন বা পশ্চার কারেকশন, সেইখানে কিভাবে করবেন, ধরুন কেউ আধা ঘন্টা বা 40 মিনিটের বেশি বসে থাকতে হচ্ছে কোনো একটা কারণে, কিছুটা আমরা বলি যে ওই পশ্চার ছেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য হলেও একটু পশ্চারটা চেঞ্জ করুন। মানে ধরুন দাঁড়ালেন, একটু স্ট্রেচ করলেন, পায়ের কিছু ব্যায়াম করলেন, বসে বসেই হোক, পায়ের কিছু এক্সটেনশন করলেন, কোমরের কিছু এক্সটেনশন করলেন, ঘাড়ের কিছু ব্যায়াম করে নিলেন। সেইটা আপনাকে একটু কনসিয়াসলি করতে হবে, কারণ কাজের মধ্যে ঢুকে থাকলে মানুষ অনেক সময় ভুলে যায় যে ওই সময়টা আমরা কাজের মধ্যে আছি এবং পশ্চার কারেক্ট করতে হবে। কিন্তু কনসিয়াসলি যদি সেটা করা যায় আধা ঘন্টা 40 মিনিট পরে, সেটা কিন্তু ডেফিনেটলি অনেক পেন রিডিউস করতে পারে। এই যে কোমর ব্যথা থেকে পরবর্তীকালে আপনারা যখন ডায়াগনোসিস করেন যে সাইটিকা একটা ব্যথা, সেটাও আমাদের জানার খুব দরকার। অ্যাকচুয়ালি এটা কি জিনিস? কারেক্ট। তো সায়াটিকা নার্ভ, মানে সায়াটিকা যে টার্মটা এসছে সায়াটিক নার্ভ থেকে। তো সায়াটিক নার্ভটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে সবচেয়ে মোটা নার্ভ। বিভিন্ন ধরনের নার্ভ রয়েছে, সবচেয়ে মোটা এবং সবচেয়ে বড় নার্ভ, যেটা কোমর থেকে শুরু করে পায়ের পেছন দিয়ে পুরো পা অবধি সাপ্লাই করে যাচ্ছে বিভিন্ন ধরনের স্পর্শ অনুভূতি হোক বা আপনার চলাফেরার ক্ষমতা, সেইগুলো। তো সেইখানে কি হচ্ছে, সেইখানে সায়াটিক নার্ভের যে পাথওয়ে বা সায়াটিক নার্ভের যেভাবে ওটা যাচ্ছে কোমর থেকে পায়ের দিকে, সেই জায়গা দিয়েই যদি সেই ব্যথাটা যায়, সেই ব্যথাটা যেটা কোমর থেকে সায়াটিক নার্ভের পথ ধরে যদি যায়, তখন তাকে বলা হচ্ছে সায়াটিকা। তার মানে এইটা নয় যে সায়াটিক নার্ভের কোনো সমস্যা হয়েছে, সায়াটিক নার্ভের যে পথটা রয়েছে সেই পথ ধরে যদি ব্যথাটা নামছে, তাহলে কিন্তু সায়াটিকা আমরা বলে থাকি। কিন্তু এটার কারণ হিসাবে যেটা সবচেয়ে কমন বলা হয়ে থাকে, যে দুটো হাড়ের মাঝখানে যে জেলিটা আছে, সেইটা যদি কোমরের যে স্পাইনাল কর্ড রয়েছে সেইখানে যদি একটা জায়গায় প্রেশার দিচ্ছে, সেই প্রেশারটা যখন ফিল করছে, নার্ভের ওপর কোনো সময় প্রেশার দিলে সেই নার্ভ থেকে যে পা অবধি যেটা যাচ্ছে, সেটা সায়াটিক নার্ভ আছে, সেটা শুধু নয়, সেই পাত ধরে যে নার্ভগুলো আছে সেইগুলো যদি কোনোভাবে অ্যাক্টিভেট হয়ে যায় বা কোনোভাবে ওটা ইনজুরি হয়, সেটা কিন্তু ডেফিনেটলি ব্যথার উৎপত্তি করে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এইটাই কিন্তু একমাত্র কারণ নয় সায়াটিকার। ওই পাইরিফর্মিস মাসেল একটা কারণ হিসেবে বলছি, যেটার পেছন দিয়ে আবার সায়াটিক নার্ভ যায়, ওই মাংসপেশির পেছন দিয়ে। সেইখানে মাংসপেশি প্রচন্ড যদি টেন্স হয়ে যায় কোনো কারণে হোক, পশ্চারের জন্য হোক, ট্রমার জন্য হোক, পড়ে গেছেন বলে বা ভারী জিনিস তুলেছেন বলে, সেইটা কিন্তু আবার সায়াটিক নার্ভের উপর একটু প্রেশার দেবে। সেইখানে কিন্তু সেম টাইপের নার্ভ, সেইটাকে আমরা বলি সিউডো সায়াটিকা, মানে সায়াটিকার মতো ব্যথা হচ্ছে, কিন্তু সায়াটিক নার্ভের ডিস্ট্রিবিউশনে ব্যথাটা যাচ্ছে, কিন্তু ডিস্কের জন্য ব্যথা নয়, যে ডিস্ক প্রোল্যাপস হয়েছে সেইটার জন্য ব্যথাটা কিন্তু নয়, কিন্তু কাছাকাছি ব্যথা। তো এইটা আমাদের কিন্তু সবসময় রুল আউট করতে হয়, এবং এটা আমরা পেশেন্টদের থেকে হিস্ট্রি নিয়ে
কি ধরনের পশ্চারে ব্যথা হচ্ছে জিজ্ঞেস করে এবং পেশেন্টকে প্রপারলি এক্সামিন করে প্রপারলি আমরা ভালো করে দেখে শুনে তখন আমরা আন্দাজ করি এবং তারপরে ফার্দার ইনভেস্টিগেশনে যাই, কিছু কিছু টেস্ট করা হয়, তারপর কনফার্ম করা হয়। একদম। এই যে আমরা দুটো দিক শুনলাম, এক হচ্ছে প্রথমত একটা পোস্টারের জন্য আমাদের এই সমস্যা আসতে পারে, কোমর ব্যথা বা আমাদের কোনো আঘাত লাগলে পেশিতে বা হাড়ে, সেক্ষেত্রে আসতে পারে। আরেকটি ক্ষেত্রে বলি, যাদের বয়স হচ্ছে, ন্যাচারালি যাদের এজ বাড়ছে, তাদের ক্ষেত্রেও আমরা দেখেছি একটা কোমর ব্যথার অদ্ভুত প্রবণতা আমরা দেখে থাকি। সেইটা কেন? আচ্ছা, তো বয়সের সাথে সাথে যেরকম আমাদের চুল পাকতে শুরু করে, সেরকমই শরীরের মধ্যেও বিভিন্ন গঠন বা অঙ্গ প্রত্যঙ্গের ক্ষয় হওয়া শুরু হয়। তার মধ্যে একটা বড় জিনিস হচ্ছে হাড়ের যদি ক্ষয় হওয়া শুরু হয়, যে পশ্চারে আমরা ধরুন পশ্চাৎ তো আমরা হেঁটে চলে যাচ্ছি, যেরকম নর্মাল হাঁটাচলা করছি, কাজকর্ম করছি, এবার একই জিনিস ওই বয়সে গিয়ে যখন সে মানুষটি করছেন, তখন কিন্তু সেই হাড়ের ক্ষয়ের জন্য সেই পরিমাণ করতে পারবেন না, এবং যদি সেই পরিমাণে করতে যান তখন কিন্তু ব্যথা অনুভব করবেন, কারণ সেই প্রেশারটা বা সেই ধরনের যে গ্র্যাভিটির এগেনস্টে তো আমাদের যেতে হচ্ছে সব জায়গাতেই, তো সেইখানে সেই প্রেশারটা কিন্তু সেই হাড় নিতে পারে না। সেই হাড়ের যখন ক্ষয় হয়, এবার অটোমেটিক্যালি কি হবে, হাড়ের চারদিকের যে আনুষঙ্গিক যে আমাদের গঠনগুলো আছে, মাংসপেশি আছে, লিগামেন্ট আছে, জয়েন্ট রয়েছে, সেগুলোর উপরে একটু প্রেশার পড়ে, স্ট্রেন হয়, এবং সেইটা কিন্তু একটা বয়সজনিত কারণে ব্যথার কারণ। তার জন্য সেটা আমরা রুল আউট করার জন্য বিভিন্ন ধরনের টেস্ট করি, যেমন ধরুন ক্যালসিয়াম, ভিটামিন ডি একটা খুব বেসিক একটা টেস্টের মধ্যে পড়ে। তার সাথে সাথে কিছু এক্স রে করা হয় এবং সেগুলো দেখে আন্দাজ করা হয় যে হাড়ের ক্ষয় কতটা। যদি সেরকম দরকার হয় আমরা ডেক্সা স্ক্যান বা বোন স্ক্যানও করে থাকি, অ্যাডভাইস করে থাকি যে ভঙ্গুর আছে কিনা হাড়গুলো, তো সেইগুলো কিন্তু ডিটেক্ট করা খুব দরকার। কারণ বাই চান্স সেই মানুষ যদি পড়ে যান, তখন কিন্তু তার প্রচন্ড ব্যথা হতে পারে এবং তার সাথে হাড় ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। তার জন্য কিছুটা অস্টিওপোরোসিস আছে, তো সেইটা কিন্তু আগে ডিটেক্ট করা খুব দরকার। যেমন বয়সজনিত কারণে এক একটা অসুখের মধ্যে অস্টিওপোরোসিস একটা বড় কারণ, সেইটা ডিটেক্ট করে এবং সেটার কিছু চিকিৎসা রয়েছে, কিছু ওষুধপত্র রয়েছে, কিছু ইনজেকশনস রয়েছে, সেই করে হাড়ের ভঙ্গুর যে ভাবটা সেটা একটু কম করা যায়, হাড়ের মধ্যে ক্যালসিয়াম ভিটামিন ডি পরিমাণটা বাড়ানো যায়। তার জন্য সেই মানুষটি যখন আবার হাঁটাচলা করবে, যাতে অতটা কষ্ট না হয়, পুরোপুরি নর্মাল না হলে অনেকটা কষ্টটা কম থাকে। এবার বলবো যে একটা মানুষের যখন এখন আমরা সবাই এখন অনেকটাই হেলথ কনসিয়াস হওয়ার চেষ্টা করি, ঠিকই, আবার একদিকে করিও না, এটাও বাস্তব কথা, কিন্তু কিছু ভুল পদক্ষেপ আমাদের থাকে। আমি দুটো ভাগ করছি, যারা অতিরিক্ত হেলথ কনসিয়াস, আমরা দেখছি চট করে তারা জিম করছেন, খুব ভালো, আমি কোনোটাকে ছোট করছি না, খুব ভালো, নিজের এক্সারসাইজের মধ্যে থাকছে, এবং অতিরিক্ত ওজন তুলে ফেলা, তারপরে সেখানে একটা চোট পাওয়া, এটা একটা ক্ষেত্রে আমরা দেখেছি ব্যথা। তার সঙ্গে সঙ্গে আবার অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া, খাওয়া কন্ট্রোল করতে না পারে অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া, এই দুটো ক্ষেত্রে আমাদের কোমরে একটা বিশাল বড় প্রেশার নিশ্চয়ই পড়ে। ডেফিনেটলি। তো লাইফস্টাইল হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, মানে লাইফস্টাইল বা জীবনশৈলী যদি খুব ভালো রাখা যায় যতটা সম্ভব, এখনকার যুগে সত্যি কাজকর্ম, প্রেশার বলুন বা সবকিছুর মধ্যে পুরোপুরি আইডিয়াল লাইফস্টাইল লিড করা সম্ভব নয়। তাই জন্যে খাওয়া দাওয়ার অনিয়ম হওয়া, তারপরে ধরুন আপনার এক্সারসাইজ অতটা করতে না পারা, এইগুলো কিন্তু এখন পার্ট অ্যান্ড পার্সেল হয়ে গেছে। কিন্তু এর মধ্যেও যতটা সম্ভব করা যায়, আমি যেরকম বা আমরা পেন ফিজিশিয়ানরা, ব্যথা বিশেষজ্ঞরা বলে থাকি, অন্তত 4-5 দিন, 7 দিনের মধ্যে 7 দিনই ধরুন না পারছেন, অন্তত 4-5 দিন আপনারা হাঁটাহাঁটি করুন, আধা ঘন্টা থেকে 40 মিনিট হাঁটুন, দরকার হয় 10-15 মিনিট ব্যায়াম করুন, আর হচ্ছে খাওয়া দাওয়ার অভ্যাসটা চেষ্টা করুন যতটা নর্মাল রাখা যায়, টাইমিংটা যদি ঠিক রাখা যায় যতটা সম্ভব। তো এইগুলোর মধ্যে দিয়ে কি হয়, এগুলোর মধ্যে ধরুন আপনাকে ধরুন প্রচুর জিম, এক ধরনের পপুলেশন জিম করছে যারা, তো তাদের ক্ষেত্রে কি হয়, ধরুন তারা আগে থেকে বা ছোটবেলা থেকেই একটা অ্যাথলেটিসিজমের মধ্যে আছে, মানে সবসময় একটা এক্সারসাইজ করছে, তারা যখন জিম করছেন তাদের খুব একটা বেশি এফেক্ট হওয়ার কথা নয়, কারণ তারা হঠাৎ করে কিছু চেঞ্জ করেন। এবার হঠাৎ করে যারা চেঞ্জ করছেন এই ভেবে যে হ্যাঁ জিম করলে অনেকটা আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তাদের একটা দিক আমরা যেমন বলি, হ্যাঁ অবশ্যই আপনাদের জিমে গিয়ে হাঁটাচলা করা, ব্যায়াম করা, সেগুলো যেমন ভালো জিনিস আছে, কিন্তু তার সাথে সাথে যদি ভারী তোলেন, খুব বেশি ভারী হঠাৎ করে তুলে ফেললেন, এবং যেটার সঙ্গে আপনার শরীর কিন্তু কখনো অভ্যস্ত ছিল না, সেইখানে কিন্তু মাংসপেশির উপর টান পড়তে পারে, মাংসপেশি ছিঁড়ে যেতে পারে। সেইগুলো সবসময় অবশ্যই জিম ইনস্ট্রাক্টরের সঙ্গে ভালো করে অ্যাডভাইস করে কথা বলে, এবং দরকার হলে ডাক্তারবাবুদের সাথেও কথা বলে আপনারা করতে পারেন, কিন্তু উইথ সাম লিমিটেশনস। আর যারা একদমই জিম টিম করতে পারছেন না বা ওজন খুব বেড়ে যাচ্ছে, যেটা আপনি বললেন, সেই পপুলেশনে আমরা বলবো যে
ওজনকে যতটা সম্ভব কন্ট্রোলে রাখার দায়িত্ব নিজের, এবং এইখানে আমরা বা ডাক্তারবাবুরা বলুন বা যে কেউ আপনাকে গাইডেন্স দিতে পারি, কিন্তু নিজে থেকে ভেতর থেকে যদি আপনার না আসে হ্যাঁ ওজনটা আমার কন্ট্রোল করতে হবে কনসিয়াসলি, 7 দিনে আমি 7 দিন এই টার্গেট বা আমার 1 মাসে এই টার্গেট, ততক্ষণ কিন্তু আপনি খাওয়া দাওয়া ডায়েট রেস্ট্রিকশন বলুন এক্সারসাইজ বলুন ততক্ষণ কিন্তু কন্ট্রোলে আসবেন। আপনাকে কনসিয়াসলি মাথার মধ্যে রাখতে হবে যে উইদিন 7 days বা 1 month আমার এই টার্গেট, ধরুন 1 কেজি হোক 2 কেজি, যেটা আপনার নিজের টার্গেট সেট করেছেন সেইটা যেন রিচ করতে পারি, কাছাকাছি রিচ করতে পারি। সেইটা করলে অবশ্যই কোমরে এবং হাঁটু দুটোই হচ্ছে বড় জায়গা যেখানে আপনার ওজন কিন্তু বড় একটা ফ্যাক্টর। সেখানে আপনি যদি যত বেশি ওজন নিয়ে দাঁড়াবেন বা হাঁটাচলা করবেন তত প্রেশার পড়বে এই দুটো জায়গার উপরে, এবং উইথ এজ এগুলো আস্তে আস্তে ক্ষয় হয় যেরকম বললাম, তার জন্য কিন্তু ব্যথা বেদনা বাড়তে পারে। তো অবশ্যই এই ওজন এবং জীবনশৈলী দুটোই কিন্তু বড় পার্ট প্লে করছে ব্যথা কন্ট্রোলের জন্য। এবার বলবো যে আপনারা যারা অবশ্যই বলবেন যে মানুষকে অপারেশনের বাইরে গিয়ে ট্রিটমেন্ট করছেন, এটা একটা বিশাল বড় পার্ট। কারণ ওপারে এরকম অনেক ফোন আমাদের কাছে আসে যে আমরা ডাক্তারবাবু অপারেশন করতে চাই না, অপারেশনের নাম শুনলেই ভয় লাগে, কিন্তু আমি কি তা বলে সুস্থ হব না এই সমস্যা থেকে? সেক্ষেত্রে কি উত্তর রয়েছে? হ্যাঁ, তো এইখানে আমাদের পেইন ফিজিশিয়ানরা বা ব্যথা বিশেষজ্ঞরা একটা বড় পার্ট প্লে করি, যেটা কামিং ইয়ার্সে আরো বেশি রোল প্লে করতে চলেছে। অনেকটাই আমরা এগিয়েছি এই নিয়ে। তো এক্ষেত্রে আমি ডক্টর সুব্রত গোস্বামী স্যারের নাম করব, কারণ তিনি আমার গুরু এই ব্রাঞ্চে, এই বিভাগে। উনি আমাকে গাইড করেছেন এবং এইখানে অনেক জায়গার পথ প্রশস্ত করে দিয়েছেন, প্রশস্ত করে গেছেন। এবং সেইখানে আমার যেটা অভিজ্ঞতা, খুব স্বল্প সময়ের অভিজ্ঞতা, তাও যেটা আমি বলবো, যে কোনো ব্যথার কিন্তু বা যে কোনো কন্ডিশনের, যে কোনো ধরুন অসুখের দুটো ভাগ আছে, একটা মেডিসিন একটা সার্জারি, বড়ভাবে যদি বলা যায় দুটো দিক আছে। এবার সার্জারি কখন করে মানুষ, নর্মাল যেটা আমরা বলে থাকি খুব বাড়াবাড়ি হয়ে গেল, এটাই একটা মাথার মধ্যে আমাদের যেটা ভাবনা রয়ে থাকে। এবার বাড়াবাড়ি যদি ব্যথার মধ্যে আমরা ধরি, ব্যথায় কখন বাড়াবাড়ি হিসেবে আমরা দেখছি কোন জিনিসটাকে, তো ব্যথার মধ্যে বাড়াবাড়ি জিনিসটা হচ্ছে কিছু কিছু লাল সতর্কবাণী, যেটাকে বলি বা রেড ফ্ল্যাগ সাইন। কি রয়েছে কোমর ব্যথার ক্ষেত্রেই আলোচনা করছি, কারণ যে কোমর ব্যথা নিয়ে আলোচনা, সেক্ষেত্রে কোমর থেকে পায়ে যে ব্যথাটা যাচ্ছে তার সাথে আপনার পাটা অবশ হওয়া শুরু হচ্ছে, মানে পায়ের নার্ভে শুধুমাত্র আপনার ব্যথা নয়, আপনার যে স্পর্শর অনুভূতি সেটাও আস্তে আস্তে কম হওয়া শুরু হয়েছে, নামনেস চলে আসছে, সেইটা এক ধরনের রেড ফ্ল্যাগ সাইন। আর কি আছে, পায়ে হাঁটতে গিয়ে আপনি পড়ে যাচ্ছেন, মানে ব্যালেন্স হারিয়ে ফেলছেন, মানে আপনার যে মাংসপেশি সেগুলো অনেক দুর্বল হয়ে গেছে, ব্যথার সঙ্গে নার্ভটা এতটাই ড্যামেজ যে আপনার মাংসপেশিগুলো ভালোভাবে কাজ করছে না, এইটা। আর দুটো কি আছে, সেটা হচ্ছে আপনার পেচ্ছাপ পায়খানা করার ক্ষমতা এবং আপনার ধরুন হাঁটা চলার ক্ষমতা, মানে দৈনন্দিন কাজকর্মই করতে পারছেন না, আপনি প্রায় বেড রিডেন হয়ে গেছেন। তো এগুলো কিন্তু রেড ফ্ল্যাগ সাইন। এখানে কিন্তু আমরাই ব্যথা বিশেষজ্ঞরা বলি যে আপনারা সার্জনের সাথে পরামর্শ করে আপনি আমাদের কাছে আসুন, যদি সার্জারি দরকার হয় সেটা অবশ্যই করতে হবে। এবার ধরুন 100 জনের মধ্যে 100 জনের কিন্তু এটা থাকে না, হয়তো 90 জনের থাকে কি কোমর থেকে পায়ের দিকে ব্যথা যাচ্ছে, 10 থেকে 15 জনের ডেফিনেটলি এই প্রবলেমটার সাথে রেড ফ্ল্যাগ থাকে। তো ওই 90 জন বা 85 জন বা 90 জন যাদের ব্যথা রয়েছে এবং কোমর থেকে পায়ের দিকে ব্যথা যাচ্ছে, কিন্তু এই লাল সতর্কবাণীগুলো নেই, বা আরো কিছু লাল সতর্কবাণী থাকে, যেমন জ্বর আসা এবং ব্যথা অত্যন্ত বেশি যে উঠতে পারছেন না, এরকম কিছু থাকে, সেটাও আমরা বলি অবশ্যই সার্জনের পরামর্শ নিতে। কিন্তু যাদের সেইটা নেই তাদের যদি অপারেশন করা হয়, তো এইখানটা খুব ইম্পর্টেন্ট জায়গা, তাদের যদি বাই চান্স অপারেশন হয়ে গেল, অপারেশন করিয়ে ফেললেন সার্জনকে দেখে, তখন তাদের সার্জারির পরে এক ধরনের ব্যথা উৎপত্তি হতে পারে। কারণ যেখানে সার্জারি দরকার সেইখানে সার্জারি করলেন অবশ্যই সেটার সুফল পাবে, যেখানে সার্জারি দরকার নেই, যেখানে আপনার অন্য উপায় আছে, সেইখানে যদি সার্জারি হয় সেটা কিন্তু সুফলের থেকে পরে কুফল পেতে পারে, যেটা আমরা নেগেটিভ হয়ে যায়। তাই জন্য আমরা যে ধরনের পপুলেশন দেখি, সেইখানে একটা গ্রুপ অফ পিপল থাকে কোমরে ব্যথা যাদের অপারেশন হয়নি, আর একটা গ্রুপ অফ পপুলেশন থাকে যাদের অপারেশন হয়ে গেছে কিন্তু অপারেশনের পরেও ব্যথা কমে। তো এটা পুরো অলমোস্ট 50-50 থাকে, মানে এরকম পপুলেশন। তো সেই জন্য আমরা সবসময় অ্যাডভাইস করি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তাই জন্য আপনার যদি সার্জারি দরকার না হয়, আপনি ব্যথা বিশেষজ্ঞের কাছে গেলেন, আমরা ভালো করে দেখলাম, কারণটা বুঝলাম, যে ডিস্ক হচ্ছে বা এসআই জয়েন্ট হচ্ছে বা ফ্যাসেট জয়েন্ট হচ্ছে বা মাংসপেশি, লিগামেন্ট, পাইরিফর্মিস মাসল, অনেকগুলো স্ট্রাকচার, কোন জায়গা থেকে হচ্ছে, এবং সেইটা আইডেন্টিফাই করে সেটার সুচিকিৎসা যেখানে আছে সেটারও কিন্তু ওষুধপত্র রয়েছে, ব্যায়াম রয়েছে, এক্সারসাইজ, কিছু লাইফস্টাইল মডিফিকেশনস রয়েছে। সেইটাই যদি নাও কমে, ইনজেকশনস রয়েছে, এইখানেই ইনজেকশনের রোল।
যে যেরকম ধরুন 90 জনের মধ্যেই ধরুন 50-60 জনের কিন্তু এই এক্সারসাইজ আর ব্যায়াম করেই হয়তো কমে যেতে পারে, কমে যায় ম্যাক্সিমাম, তাই হয়। কিন্তু 15-20 জন থাকে যাদের এইটাতেও কমছে না, আবার সার্জারিরও দরকার নেই। ওই মাঝখানের যে পপুলেশন রয়েছে, মাঝখানের যে রয়েছে যাদের কষ্ট পাচ্ছে, তাদের কিন্তু ওই গাইডেড নার্ভ ইনজেকশন বা গাইডেড ইনজেকশন যেখানটা ব্যথার উৎস, সেটা আপনার এক্সরেতে আমরা দেখে করতে পারি, এসিআরম বলা হয় একটা ওটির মধ্যে, অথবা আল্ট্রাসাউন্ড মেশিন আছে, ব্যথাটা শুরু হচ্ছে যে উৎসটা আছে, সেটা নার্ভের কাছে গিয়েও ইনজেকশন দেওয়া যায়, ডিস্কের মধ্যেও ইনজেকশন দেওয়া যায় যেখানে ব্যথাটা শুরু হয়েছে, এসআই জয়েন্টে ইনজেকশন দেওয়া যায়, স্যাক্রোইলিয়াক জয়েন্ট যেটা রয়েছে, ফ্যাসেট জয়েন্টেও দেওয়া যায়, ওটা নার্ভ সাপ্লাইতে দেওয়া যায়, অথবা পাইরিফর্মিস মাসেলে দেওয়া যায়। তো এইগুলো আমরা কিছু কিছু লো ব্যাক পেনের কারণ হিসেবে ধরে থাকি। হিপ জয়েন্টেও দেওয়া যায়, হিপ জয়েন্ট যদি কারণ হয়ে থাকে এই ব্যাক পেনের, ব্যাক অ্যান্ড লেগ পেন। তো সেই ইনজেকশনগুলো কিন্তু খুবই ট্রেন্ড প্রফেশনালরা দেয়, আমরা এই বিষয়ে ট্রেন্ড, এবং সেখানে এক্সরে গাইডেড বা আল্ট্রাসাউন্ড গাইডেড ঠিক জায়গায় না দিলে কিন্তু কমপ্লিকেশনস হতে পারে। এবার ওইটার জন্য ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট, ভালো করে হিস্ট্রি নেওয়া, এক্সামিন করা, আর ঠিকভাবে ঠিক জায়গায় ইনজেকশন কতটা ডোজে দেওয়া সেইটা যেন ঠিকঠাক ভাবে দেওয়া হয়। আরো অনেক পদ্ধতি রয়েছে, ওই জায়গাগুলোতেই আমরা আবার ইলেকট্রিক কারেন্ট পাস করাতে পারি, সেই রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন বলা হয়, সেই জায়গাটা রয়েছে, সেইটা দিয়েও কিন্তু আমরা কি করা হয়, এগুলোর কারণটা হচ্ছে নার্ভগুলো বা যেখানটা উৎসটা সেইটাকে একটু নাম করে দেওয়া বা সেই জায়গার ইনফ্লামেশনটা কমিয়ে দেওয়া। সেই ইনফ্লামেশন মানে হচ্ছে যেই জায়গা থেকে ব্যথার উৎস, না ধরুন আগুন জ্বলে আছে কোনো জায়গায়, সেইখানে কিছুটা একদম ওই যে আপনার যে উৎসটাই যদি আমরা দমিয়ে দিতে পারি, তাহলে কিন্তু ওইখান থেকে ব্যথাটা আর মাথায় গিয়ে পৌঁছাচ্ছে না। তো যিনি ব্যথায় কষ্ট পাচ্ছেন তিনি সেই কষ্টটা থেকে একটু রিলিফ পেলেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা বলি যে এই যে আপনার ইনজেকশন দেওয়া হলো, সেটা কিন্তু আপনার ব্যথার 50-60 ভাগ মতো কমাবে। 30-40 ভাগ ব্যথা হয়তো আপনার থাকবে, সেইটাকে আপনার ওই যে কষ্টটা কমলো 50-60 ভাগ ব্যথা কমার পরে, তারপরে আপনার যে কাজকর্ম করার ক্ষমতাটা বাড়লো, সেই সময় প্রপারলি এক্সারসাইজ যদি করতে পারেন তাহলে কিন্তু ব্যথাটা আবার ফিরে আসবে। তো ব্যথা মুক্তির উপায়ে শুধুমাত্র কিন্তু ইনজেকশন বা কোনো অপারেশনও নয়, এইখানে কিন্তু জীবনশৈলী, এক্সারসাইজ, কিছু কিছু অ্যাডভাইস মেনে চলাও কিন্তু সাথে সাথে করতে হবে। অনেকে ইনজেকশন বা সার্জারি করিয়ে নিচ্ছেন, তারপরে আর কিছু মানছেন না, সেখানে কিন্তু ব্যথা আগে ফিরে আসে এবং তারা বলেন যে না, অপারেশন করিয়ে বা ইনজেকশন করে কিন্তু লাভ হলো না। এই জন্য আমরা ভালো করে কাউন্সিলিং করি যে এইগুলো জিনিস করতে হবে আপনাকে, এবং ওজন যেমন কমানো, এটা একটা কারণ। তো এইগুলো যদি প্রপারলি ফলো করে থাকে তাহলেই আপনার ব্যথার থেকে মুক্তি পাওয়া এবং তারপরেই আপনার নিজের জীবনশৈলীতে ফিরে যাওয়া, এইটা হচ্ছে আমরা বলে থাকি। আরেকটা কথা বলবো যে ধরুন যখন আপনারা পেইন ম্যানেজমেন্টের ইয়েতে মানে পেশেন্টকে সুস্থ করছেন, ইনজেকশনের প্রসঙ্গে আমি যাচ্ছি, একজন পেশেন্টকে আপনি ইনজেকশন দিলেন এবং সে ধীরে ধীরে ওই জায়গাটার ব্যথার থেকে তার উপশম হলো, কিন্তু এই প্রসিডিয়ারটা কতদিন থাকতে পারে বা কত মাস বা কত বছর, এটা একটা প্রশ্ন কিন্তু। কারণ আমরা নর্মালি অনেক রুরাল এরিয়ার পিপল দেখি যারা এই অনুষ্ঠান হয়তো আমাদের দেখছেন একদম গ্রাম্য জায়গাতে, তাদের কাছে একটা প্রশ্ন থাকে যে ডাক্তারবাবু আমি কতদিন সুস্থ থাকবো এই টাইমে। তো এইখানেই হচ্ছে কি ওষুধ দিচ্ছে তার উপর ডিপেন্ড করছে। এবার আমরা যেটা দিয়ে থাকি ওষুধটা, সেটা হচ্ছে একটা লোকাল অ্যানাস্থেশিয়ার ওষুধ দেওয়া হয়। লোকাল অ্যানাস্থেশিয়া যেটা আমরা ধরুন কোনো অপারেশন লোকাল অ্যানাস্থেশিয়া যখন করা হয় তখন এক ধরনের ওষুধ দেওয়া হয়, সেটা কিন্তু ওই সময়টুকুই থাকে যতক্ষণ আমরা লোকাল অ্যানাস্থেশিয়াটা দিচ্ছি। মানে যতক্ষণ আমরা দিচ্ছি বলতে আমরা ইনজেকশনটা দিলাম, ডিপেন্ডিং অন দ্য ডোজ, ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ লোকাল অ্যানাস্থেটিক, মানে কোন ধরনের দিচ্ছি, সেই ওষুধটার ধরুন 4 থেকে 6 ঘন্টা অবধি ব্যথা পুরোটাই কম থাকবে। এটা হচ্ছে প্রথম যখন ইনজেকশনটা আমরা দিচ্ছি, প্রথম ওষুধটা। তার সাথে কি হয়, অল্প ডোজে স্টেরয়েড দেওয়া হয়, এবং স্টেরয়েড মানেই ভাববেন যে হ্যাঁ স্টেরয়েড তো শরীরের জন্য ক্ষতিকারক, এরকম একটা মাথায় চলে আসে। তো এই ধরনের স্টেরয়েডটা কি হয়, ওই জায়গাতেই থাকে, এটা কিন্তু শরীরের অন্য কোথাও ছড়িয়ে যায় না। মানে ওটাই ওর পজিশন থাকে, ওটাই স্টে করে ওই জায়গাটা, স্টে করে, তো ডিপো স্টেরয়েড বলা হয়। তো ওইটা ওখানে স্টে করার ফলে সুবিধা কি, সাইড এফেক্ট গুলো আপনার হলো না, অন্য কোনো শরীরের জায়গায় ছড়াচ্ছে না, প্লাস ওইখানে অনেক মাস ধরে থাকবে, এবং সেইটা কি করে ইনফ্লামেশনটাও অনেক মাস ধরে কম রাখবে। তাও কি অনেক সময় জিজ্ঞেস করেন মানুষ ক মাস ধরে ভালো থাকবে, এবং প্রতিটা মানুষের ব্যথার কিন্তু এক্সপিরিয়েন্স ও অভিজ্ঞতা আলাদা, সবাই বিভিন্নভাবে ব্যথাকে এক্সপিরিয়েন্স করেন এবং সেটার অনেক কারণও রয়েছে। তাই জন্যে আমরা বলে থাকি 1 মাস থেকে 6 মাস এই একটা রেঞ্জ দেওয়া থাকে। আপনার ইনিশিয়াল ব্যথাটা কম থাকলো,
1 মাসের মধ্যে যখন অনেকটা কমে গেল, তারপরে আপনি এক্সারসাইজ যদি প্রপারলি করতে পারেন, দুটো মিলিয়ে আর কি, দুটো মিলিয়ে, তাহলে কিন্তু ওইটা আরো এক্সটেন্ড হবে। ওটা ধরুন 1 মাসের জায়গায় 5 মাস 6 মাস, ইনফ্যাক্ট 1 বছর অব্দিও কম থাকতে পারে। আবার যদি ঠিকঠাক না করেন 1 মাসের মধ্যে ব্যথা ফিরে আসতে পারে, সেইখানে আবার হয়তো ইনজেকশন দিতে হতে পারে। এইটা হচ্ছে এক ধরন। আর একটা ধরন কি আছে, যেখানে ইলেকট্রিক কারেন্ট পাস করানো, ডিপেন্ড করছে কোন লোকেশনে করছি। সেই ইলেকট্রিক কারেন্ট পাস করানোর সুবিধা হচ্ছে সেইটা কিন্তু আরেকটু লম্বা টাইমের জন্য ব্যথাটাকে কম রাখে। সেটা কতটা, অনেক ক্ষেত্রে দেখা গেছে 6 মাস থেকে 1 বছর, অনেক ক্ষেত্রে দেখা গেছে 1 থেকে 1.5 বছর। আচ্ছা, মোটামুটি এই রেঞ্জ একটা আমরা দিয়ে থাকি। তো এই সময়টুকু আপনার যদি ব্যথা কম থাকে, ব্যথা থেকে কষ্ট কম থাকে, তাহলে কিন্তু আপনারা ডেফিনেটলি এই সময় এক্সারসাইজ যদি করেন এবং কিছু অ্যাডভাইসেস মেনে চলেন, ঠিকঠাক অ্যাডভাইস, যেমন ভারী না তোলা, নিচু হয়ে কাজ না করা, সেইগুলো যদি সেইভাবে মেনে চলেন, তাহলে কিন্তু ব্যথার অনুভূতি আপনার কম থাকবে। ব্যথার থেকেও ব্যথার যে কষ্টটা পাচ্ছিলেন, যে কষ্টের জন্য আমরা টার্গেট করি ফাংশনাল ডিসেবিলিটি, মানে আপনি যে ফাংশনটা করতে পারছেন না, সেই কাজ করার ক্ষমতাটা আবার ফিরে পাবেন। সেইটা এবার মেনটেন করে চলতে হবে। আবার আসবেন ফলো আপে, হয়তো 2 মাস পর বা 6 মাস পর ফলো আপে এলেন, তখন আমরা আবার রিভাইজ করে আপনার কিছুমাত্র এক্সারসাইজ গুলো দিয়ে দিলাম। 1-2 ওষুধ হয়তো আমরা দিয়ে রাখি, পেন কিলার নয়, এগুলো হচ্ছে আপনার যাতে অসুখটাকে কম করে রাখা যায়, ব্যথার কষ্টটা কম করে রাখা যায়, সেই ধরনের ওষুধ। এবং যদি কখনো ফিরে আসে, যেহেতু ইনজেকশন দেওয়া হচ্ছে, অপারেশন নয়, সেই ক্ষেত্রে সেকেন্ড ইনজেকশন নেওয়ার ব্যাপারে আমরা কাউন্সিল করে দিই। সেটা কতদিন বাদে বা যদি আপনার দরকার হয় আরেকটা ইনজেকশন নিতে পারেন, হার্মফুল নয়, আবার হয়তো 6 মাস বা 1 বছর, কিন্তু ওই সময়টুকু আপনার যে কষ্টটা কম থাকছে, সেইটা হচ্ছে আমাদের টার্গেট থাকে। এরকম একদমই তাই। মানে বিষয়টা হচ্ছে কি, এই যে আমরা স্টেরয়েড শব্দটা শুনলেই আমরা হঠাৎ করে আতঙ্কিত হয়ে পড়ি যে বাবা স্টেরয়েড নিচ্ছি আমি, কিন্তু খুব দুর্ভাগ্যজনকভাবে যখন আমরা নিজেদের শরীর চর্চা করি, তখন অনেক সময় কিন্তু আমরা জিমে গিয়ে স্টেরয়েড নিয়ে থাকি, যেটা একেবারেই মানে খুবই ক্ষতিকারক হতে পারে ইন ফিউচার। আমি বলছি না সব কিছু নয়, কিন্তু হতে পারে। যেটা ডাক্তারবাবু একটা কথা বললেন যে ইনস্ট্রাক্টরের পরামর্শ নেওয়া, এখানে যেটা বলছেন মানে ট্রিটমেন্টটাকে সেভাবে করা হচ্ছে। কারণ বিনা অপারেশনে একটা মানুষ যদি সুস্থ থাকে, আপনাদের কাছে তো প্রচুর পেশেন্ট আসে, ইচ এন্ড এভরিডে প্রচুর পেশেন্ট আসে, এবং তারা যখন হাসি মুখে ফিরে যান, সেটা তাদের কাছে একটা বড় পাওয়া, আই থিঙ্ক, এবং ডেফিনেটলি আপনাদের কাছে। একদমই তাই, একদমই। মানে আমাদের টার্গেটই থাকে যে পেশেন্টসে ফলো আপে আসবেন এবং ফলো আপে এসে ওনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন, যেটাকে বলে ফিডব্যাক। তো যখনই আমরা যে কোনো ওষুধপত্র হোক বা যে কোনো অ্যাডভাইস দিই, তার মধ্যে ইনজেকশনও যদি পড়ে, তো সেই অ্যাডভাইসগুলোর আমাদের উদ্দেশ্যই থাকে যে পেশেন্ট যিনি কষ্ট করে এসছেন, যেমন আমরা বলে থাকি আপনি যখন হুইল চেয়ারে এসছেন, পরের বার আমরা দেখতে চাই আপনি হেঁটে আসুন, বা আপনারা এসছেন ধরুন ট্রলি করে, আপনারা হুইল চেয়ারে আসলেন, এবার আস্তে আস্তে আপনি হেঁটে আসছেন। তো এই ধরনের আমরা টার্গেট সেট করে থাকি এবং পেশেন্টদের এটা পজিটিভ মোটিভেট করি, পেশেন্টকে এডুকেট করি যে হ্যাঁ আপনার ব্যথার কারণ হচ্ছে এটা, আমরা সেটা জানতে পেরেছি এবং তার জন্য উপযোগী চিকিৎসা দেওয়া হয়েছে। তো এই যে আমাদের পেশেন্ট এডুকেশন, যে পেশেন্টকেই বললাম যে ব্যথার কারণ, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, ওইখানেই কিন্তু পেশেন্টের ব্যথার কারণটা, কারণ পেশেন্ট ভাবছে কি হচ্ছে, ব্যথা হচ্ছে কোথা থেকে হচ্ছে, এই কারণটা জানার পরে এবং সেই অনুযায়ী যদি এক্সারসাইজ করে থাকে বা সেই অনুযায়ী ইনজেকশন পাওয়ার কথা যদি আমরা বলে থাকি, তাহলে কিন্তু ব্যথা অটোমেটিক্যালি অনেকটা কমে যায়। একেবারেই তো, এটাই, একদমই তাই। সুতরাং আজকে যে আমাদের বিষয়বস্তু ছিল, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়বস্তু ছিল কোমর ব্যথা, এবং বিনা অপারেশনে তার থেকে কিন্তু আপনি মুক্ত হতে পারেন, এবং কিভাবে পারেন আগে ডাক্তারবাবুর হাত ধরে আমরা সেটা জানলাম। আপাতত আমাদের হাতে আর সময় নেই। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আবারও, এবং ধন্যবাদ আপনাদের জানিয়ে বিদায় নিচ্ছি অনুষ্ঠান থেকে। নমস্কার।